সকালে ঘুম থেকে উঠে বারান্দা আর সিঁড়িটা ঝাঁট দিয়ে সিঁড়িতে একটু জল ঢেলে দেয় মাধুরী। একদম ছোটবেলায় ঠাকুমা, তারপর মাকে দেখে দেখে কখন যেন নিজেরও অভ্যাস হয়ে গেছে। মা বলতো এতে নাকি বাড়িতে পজিটিভ এনার্জির প্রবেশ ঘটে, যাতে সংসারের মঙ্গল হয়। কি হবে না হবে এসব না ভেবে কাজটা শুধু করে যায়। খারাপও তো কিছু হয়নি। একটা সন্তান ছাড়া আর কোনো জিনিসটার অভাব রেখেছেন ঈশ্বর? বাড়ি গাড়ি টাকা পয়সা শিক্ষিত সজ্জন স্বামী সব দিয়েছেন তিনি। সুখ স্বাচ্ছন্দ্যের এতটুকু অভাব রাখেননি। না পাওয়াগুলোকে ভেবে ভেবে মন খারাপ করার চেয়ে প্রাপ্তিগুলো ভাবলে সুখে থাকা যায়। বাবা মায়ের কাছ থেকে এই শিক্ষাই তো পেয়েছে সে। তবু কখনো কখনো এই অভাবটুকুই যেন সব হয়ে দাঁড়ায়। কেউ যখন জিজ্ঞেস করে তোমার ছেলে মেয়ে কজন মাধুরী, উত্তর দেওয়ার সময় ঠোঁটটা কেমন যেন কেঁপে ওঠে। আবার কেউ যখন জানতে চায় 7-8 বছর বিয়ে হয়ে গেল, এখনো বাচ্চা নিচ্ছ না কেন, বয়স বেড়ে গেলে কিন্তু অনেক সমস্যা হয়। এর উত্তর সে কোথায় পাবে? কি করে তাকে বোঝাবে? নিচ্ছি না বলার জায়গায় আর সে নেই। ডাক্তারি মতে শারীরিক কারণে তার পক্ষে মা হওয়া অসম্ভব। এত কথা তাকে কিভাবে বলবে? আর বলবেই বা কেন? তবু কিছু মানুষ আছে যারা ইচ্ছে করে বারবার এইসব কথা জিজ্ঞেস করে অন্যকে বিব্রত করে মজা পায়। বাইরের গেটে শব্দ হতেই দেখে যমুনা চলে এলো। কিন্তু ওর কোলে একটা বাচ্চা কেন? বছর খানেক কাজ করেছে, কোনোদিন তো বলেনি যে ওর ছেলে মেয়ে আছে। অবাক হয়ে জিজ্ঞেস করে এই বাচ্চাটা আবার কার রে যমুনা? বারান্দায় উঠতে উঠতে যমুনা বলে, বলছি গো দিদি, আগে কফিটা করে নিয়ে আসি। দাদাবাবু উঠেছে তো? শান্তনু আগেই এসে বসে টিভিতে খবর শুনছিল। মাধুরী এসে বসতেই কফি আর বিস্কুট নিয়ে এলো যমুনা। ওদের দিয়ে নিজেও 1 কাপ নিয়ে খেতে খেতে সরাসরি বলে, দিদি, 2-3 দিন ধরে কাজ করতে করতে কানে আসছিল তোমরা নাকি একটা বাচ্চা দত্তক নিতে চাইছো। এই মেয়েটাকে নেবে? 1 বছর 8 মাস বয়স, আমার বান্ধবী সুলতার মেয়ে। 6 মাস আগে মেয়েকে আমার কাছে রেখে ও আর ওর বর পুজোর বাজার করতে গিয়েছিল। রাস্তায় একটা বাসের ধাক্কায় দুজনই একসঙ্গে মারা গেছে। সেই থেকে ও আমার কাছেই আছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটু দম নেয় যমুনা। আশ্চর্য হয়ে মাধুরী একবার শান্তনুর দিকে তাকায়। তার নীরব সম্মতি পেয়ে যমুনাকে জিজ্ঞেস করে, ওর আর কেউ নেই? দাদু দিদা মামা কাকা এরা সব? পরে এসে তো ঝামেলা করতে পারে। না গো দিদি, সুলতারা বাংলাদেশ থেকে এসে আমাদের কলোনিতে ভাড়া থাকতো। এখানে ওদের কেউ নেই, থাকলে তো তার কাছেই ওকে দিয়ে দিতুম। তা তুই আমাকে দিচ্ছিস কেন? তোর কাছেই তো বেশ আছে, তোর ছেলে মেয়ের সঙ্গে বড় হয়ে যাবে। বলে সোজা যমুনার চোখের দিকে তাকায় মাধুরী। একটু কাচুমাচু করে বাচ্চাটার দিকে তাকিয়ে ধীরে ধীরে যমুনা উত্তর দেয়, আমার কোনো ছেলে মেয়ে নেই দিদি। এই মেয়েটাকে মানুষ করতে গেলে তো অনেক টাকা পয়সা লাগবে, তা আমি কোথায় পাবো? এমনিতেই আমার বর 1.5 বছর ধরে বিছানায় পড়ে আছে। একটা বাড়িতে রঙের কাজ করতে গিয়ে 3 তলা থেকে পড়ে ঘাড় আর কোমর ভেঙে গেছে। ডাক্তার বলেছে যে কদিন বাঁচবে এভাবেই থাকবে। প্রত্যেক মাসে অনেক টাকা খরচ। ঝিগিরি করে সংসার চালিয়ে ওর চিকিৎসার খরচ চালাতেই হিমশিম খাচ্ছি। তার উপর আবার এই মেয়েকে মানুষ করার খরচ চালানো আমার পক্ষে অসম্ভব। একটু চুপ করে থেকে মাধুরী বলে, ওর খরচ যদি আমি দিয়ে দিই তাহলে তো তোর আপত্তি নেই? না গো দিদি, টাকাটাই সব নয়। আমাদের পরিবেশে মেয়ে মানুষ হবে না, বড়জোর আরেকটা যমুনা তৈরি হবে। দেখতে শুনতে সুন্দর, বড় হলে ওকে রক্ষা করতে পারবো না। শয়তান বদমাস ছিঁড়ে খাবে। তার চেয়ে বরং তুমি রেখে দাও। তোমাদের সঙ্গে থেকে ও একদিন অনেক বড় হবে, ভালো খাবে পড়বে, ভালো স্কুল কলেজে পড়াশোনা করে একদিন তোমাদের মুখ উজ্জ্বল করবে। আর একটা কথা। কথাটা শেষ না করে চুপ করে থাকে যমুনা। মাথা নিচু করে চুপ করে বসে থাকতে দেখে মাধুরী জিজ্ঞেস করে, কি হলো যমুনা, বল কি বলতে চাইছিস? ইতস্তত করছিস কেন? দিদি, আমার দুটো কথা আছে, রাখবে?
হ্যাঁ, বল না কি বলতে চাস? প্রথম কথা হলো, আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিও না দিদি। ওর দেখাশোনার জন্য কাউকে তো রাখবেই। আমাকেই রেখো, আমি ওকে আদর যত্নে বড় করে দেব। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম তোকে ছাড়াবো না। আর আর কি বলতে চাস? বলছি, তোমাদের কথাবার্তায় শুনছিলাম বাচ্চা আনতে নাকি ৩-৪ লাখ টাকা ডোনেশন দিতে হবে। আমাকে ১,০৫০ টাকা দেবে, ধার হিসেবেও দিতে পারো, পরে শোধ করে দেবো। ছি যমুনা, তোর কাছে এটা আমি আশা করিনি, বিরক্ত হয়ে বলে মাধুরী। তুই এই একরত্তি মেয়েটাকে আমার কাছে বিক্রি করতে চাইছিস? এত লোভ তোর? এতগুলো টাকা দিয়ে তুই কি করবি শুনি? গয়না কিনবি তাই না? কথাটা শুনে একটু যেন কেঁপে উঠল যমুনা। মেয়ে বিক্রির টাকা দিয়ে গয়না? কি বলছে দিদি? একটু চুপ করে থেকে বিড়বিড় করে বলে, পরশু রাতে ঝড়ে আমার ঘরের চালটা উড়ে গেছে দিদি। একটা তিরপল টানিয়ে কোনো রকমে আছি। বাঁশের খুঁটিগুলো পুরনো হয়ে গেছে, বর্ষা এলেই হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। টাকাটা পেলে ঘরটাকে একটু ঠিক করতাম। বাথরুমটা একটা ফাটা তিরপল দিয়ে ঘেরা, ওটাকে টিন দিয়ে ঘিরে নিতাম। ঠিক আছে দিদি, আপত্তি থাকলে টাকা দিতে হবে না, মেয়েটাকে তুমি রাখো। কথাগুলো শুনে মাধুরী একটু থমে যায়, শান্ত স্বরে জিজ্ঞেস করে, যে জায়গায় তোর ঘর সেই জমিটা কি তোর নিজের? না দিদি, রেল লাইনের পাশে জবরদখল কলোনি, কখন তুলে দেবে তার ঠিক নেই। সেদিন শুনছিলাম পাতাল রেল করার জন্য নাকি সামনের বছর এই জমি সরকার নিয়ে নেবে, আমাদের উঠে যেতে হবে। বিব্রত স্বরে মাধুরী বলে, তুই এক কাজ কর, আমাদের আউট হাউসের ঘরটা তো খালি পড়ে আছে, ওখানে রান্নাঘর বাথরুম সব আছে। যতদিন কাজ করবি ততদিন তুই তোর বরকে নিয়ে ওখানেই থাক, মেয়েটাকে দেখাশোনা করতেও সুবিধা হবে। আজ পরিষ্কার করে রেখে যা, কাল জিনিসপত্র নিয়ে চলে আসিস। কোনো উত্তর না দিয়ে আঁচল দিয়ে চোখ চাপা দেয় যমুনা। যমুনার কাছ থেকে বাচ্চাটাকে তুলে নিয়ে বুকে চেপে ধরে মাধুরী। কেমন একটা অপার্থিব অনুভূতি যেন মুহূর্তের মধ্যে বিদ্যুৎ তরঙ্গের মতো সারা শরীরে ছড়িয়ে গেল ওর। হাত পা কেমন যেন অসাড় হয়ে আসছে, হাত থেকে যাতে পড়ে না যায় সেই ভয়ে ওকে আরো জোরে চেপে ধরতেই বাচ্চাটা খিলখিল করে হেসে উঠল। আনন্দে আবেগে উদ্বেলিত হয়ে ঝরঝর করে কেঁদে ফেলে মাধুরী। কি বলে একে? এটাই কি মাতৃত্বের স্বাদ, যে স্বাদ থেকে ঈশ্বর এতদিন ওকে বঞ্চিত রেখেছেন? ওপাশ থেকে শান্তনুও উঠে এসে মাধুরীর মাথায় হাত বুলিয়ে বাচ্চাটাকে ওর কাছ থেকে নিয়ে আদর করতে লাগলো। এক মুহূর্তে ঘরের পরিবেশটাই একেবারে পাল্টে গেল। হাঁপিয়ে ওঠা গতানুগতিক জীবনটা যেন এক লহমায় সম্পূর্ণ বদলে গেল। এত ক্ষমতা ওই একরত্তি বাচ্চার, যে রুটিন মেনে চলা নিস্তরঙ্গ দুটো জীবনকে পলক ফেলতেই আনন্দের বন্যায় ভাসিয়ে নিয়ে যেতে পারে। ওদের এই বিহল অবস্থা দেখে হাসবে না কাঁদবে বুঝতে পারে না যমুনা। কিং কর্তব্য বিমূঢ় হয়ে শূন্য দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকে। একটু ধাতস্থ হয়ে মাধুরী জিজ্ঞেস করে, হ্যাঁ রে যমুনা, ওর নাম কি রেখেছিস? আমরা তো ওকে মনা বলে ডাকি, তোমরা তোমাদের মতো একটা নাম রেখে দাও না, যমুনা বলে। ভ্রু কুচকে মাধুরী বলে, মনা নামটা বড্ড কমন, তার চাইতে বরং ওর মিষ্টি হাসিটার জন্য ভালো নাম হোক মোনালিসা, আর ডাকনাম মানাই। কেমন হলো নাম দুটো? বলে শান্তনুর দিকে তাকায়। একটু হেসে শান্তনু বলে, খুব সুন্দর নাম রেখেছ। আজ থেকে ও হলো মোনালিসা সেনগুপ্ত, আর আমাদের আদরের মানাই। এই নামেই ওর সব কাগজপত্র বানিয়ে নেব। এবার ওঠো, ওর জন্য জামা কাপড় খাবার দাবারের বন্দোবস্ত করতে হবে। তোমার বাবা মাকে আগে খবরটা দাও। ঠাকুর মশাইকে ডেকে কাল বৃহস্পতিবার লক্ষ্মীনারায়ণ পুজোর ব্যবস্থা করছি। সব আত্মীয় স্বজনকে আসতে বলে দাও। বিকেল থেকেই আকাশের মুখ ভার, দূরে কোথাও বিদ্যুতের ঝলকানি, তারপরেই গম্ভীর মেঘের গর্জন। সন্ধ্যার আগেই চারিদিকে অন্ধকার হয়ে গেল, কিন্তু সেনগুপ্ত বাড়ির ভিতরে যেন বহুদিনের জমে থাকা অন্ধকার কেটে আজ আলোর বন্যা নেমেছে। ছোট্ট মেয়েটাকে নিয়ে কি ব্যস্ততা!
নতুন জামা ধুয়ে শুকোতে দেওয়া হলো। নতুন কেনা দোলনাটা খাটের পাশে সেট করা হলো। শান্তনু বাজার থেকে দুধ, বিস্কুট, খেলনা এনে টেবিল ভরিয়ে দিল। মাধুরী যেন বিশ্বাসই করতে পারছিল না। এতদিন যে বুকের ভেতরটা শূন্য ছিল, আজ সেখানে উষ্ণ নিঃশ্বাস পড়ছে। মানাইকে কোলে নিয়ে সে কখনো হাসছে, কখনো অকারণেই চোখ মুছছে। শিশুটি তার আঁচল মুঠো করে ধরে আছে, যেন বহুদিনের চেনা। রাত বাড়তেই ঝড় শুরু হলো। জানলার কাঁচ কেঁপে কেঁপে উঠছে, দরজায় ধাক্কা মারছে ঝোড়ো হাওয়া। বারান্দার কয়েকটা টব উল্টে পড়ে গেল। মাধুরী চমকে উঠে বলল, শুনছ, যমুনাদের ঘরটা তো খুব নড়বড়ে। ওরা ঠিক আছে তো? একটু খবর নেওয়া যায় না? শান্তনু বলল, ঠিকই বলেছ, ভোর হলে একবার গিয়ে দেখে আসবো। এখন এই আবহাওয়ায় তো আর বেরোনো যাবে না। ওদের কোনো ফোন নম্বর তো জানি না। সারা রাত ঝড়, বৃষ্টি আর বজ্রপাত চলল পুরো দমে। আর সেই শব্দের ফাঁকে ফাঁকে মানাইয়ের ক্ষীণ কান্না, মাধুরীর গুনগুন লড়ি, শান্তনুর ধীর পায়ের শব্দ, বাইরের প্রকৃতির উন্মাদনা, ভিতরে নতুন জীবনের প্রথম রাত্রি। ভোরের দিকে বৃষ্টি থামল। আকাশে ফ্যাকাশে আলো ফুটেছে মাত্র। গেটের বাইরে মানুষের কথাবার্তার শব্দ শুনে মাধুরী বেরিয়ে আসে। পাশের বাড়ির কাজের বউটা ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলে, দিদি, যমুনাদের কলোনির বড় পাকুড় গাছটা ভেঙে পড়েছে রাতে, যমুনার ঘরের ওপরেই। দুজনেই আর নেই গো, যমুনা আর ওর বর। শব্দগুলো যেন বাতাসে ঝুলে রইল। প্রথমে যেন কিছু কানে ঢুকলো না মাধুরীর। স্থির চোখে তাকিয়ে রইল মেয়েটার মুখের দিকে। কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে বসে পড়ল চৌকাঠে। মুখে কোনো শব্দ নেই, ঠোঁট দুটো কাঁপছে, দু চোখ বিস্ফারিত। শান্তনু এগিয়ে এসে ওকে তুলতে গেল, কিন্তু সে হাত সরিয়ে উঠে দাঁড়ালো। টলতে টলতে এগিয়ে গেল মানাইয়ের কাছে। ঘরের ভেতর থেকে তখন মানাইয়ের হাসির শব্দ ভেসে আসছে। ছোট্ট মেয়েটা বিছানায় শুয়ে নিজের আঙুল নিয়েই খেলছে। পৃথিবীর কোনো দুঃসংবাদ তার জানা নেই। মাধুরী ধীরে ধীরে গিয়ে তাকে কোলে তুলে নিল। বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরতেই চোখ বেয়ে টপ টপ করে জল পড়তে লাগলো মানাইয়ের কপালে। বুক ফেটে কান্না এলো মাধুরীর। শিশুটার কপালে মুখ রেখে ফিস ফিস করে বলল, তোর মা তোকে ফেলে যায়নি রে সোনা, তোকে বাঁচিয়ে দিয়ে গেছে, নিজের সবটুকু দিয়ে গেছে। জানলার বাইরে আকাশ তখনও ধূসর, ভাঙা ডালপালা, ভেজা মাটি, ঝড়ের তাণ্ডবের চিহ্ন চারদিকে ছড়িয়ে আছে। আর সেই ধ্বংসস্তূপের মধ্যেই মাধুরীর কোলে মুখ গুজে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল মানাই। গল্পটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।